নমস্কার। আমার লেখা একটি ছোট গল্প বিচরণ, এইটি প্রগতি এই ম্যাগাজিনটির ৬৫তম বর্ষে প্রকাশিত হয়েছে। আমি এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। বিচরণ। শীতের আমেজ অবশেষে দরজায় কড়া নাড়ল। সকালের মিষ্টি রোদের ছোঁয়া মনে আনে কত মিষ্টি স্মৃতির আনন্দ। জানলার বাইরে চেয়ে আছেন অজিত মুখার্জি। জীবনের ৮০টি বছর পেরিয়ে আজ তিনি তার দক্ষিণ কলকাতার বিশাল বাড়িতে থাকেন একেবারে একা। তার স্ত্রী মারা গেছেন বছর ৫ আগে ও তাদের ২ ছেলে দেশের বাইরে কর্মরত। ২ ছেলেরই বিয়ে হয়ে গেছে ও তারা নিজেদের জীবনে খুবই ব্যস্ত থাকে। তবে বছরে দেশে একবার আসে তারা তাদের বাবাকে দেখে যেতে। প্রভা বেশ অনেক বছর ধরে ২৪ ঘন্টা অজিতবাবুর বাড়ি পরিচালনার কাজ করে। শারীরিক অসুস্থতার কারণে বাড়ির বাইরে বেরোতে পারেন না বেশ কয়েক বছর ধরে অজিতবাবু। তবে তার জীবনের স্মৃতির হাত ধরে তিনি ঘুরে বেড়ান। বিছানায় মিষ্টি রোদের গরম স্পর্শে দুপায়ে নরম মোজা পরে শুয়ে আছেন অজিতবাবু। তার মনে পড়ছে ছোটবেলায়, তখন তার বয়স হবে ৬ কি ৭, মা, বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে তাদের দেশের বাড়িতে বেড়াতে গেছিলেন। বিশাল বড় বাগান তাদের, অনেক তাল গাছ। একটি ছোট তাল তাদের বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসে সে তার মাকে দিয়েছিলেন। তার মা সেইটিকে পরিষ্কার করে রেখেছিলেন পরের দিন তালের বড়া ও তালের ক্ষীর বানাবেন ভেবে। অজিতবাবুর মনে পড়ছে সেই রাত্রেই তার জ্বর এসেছিল। অজিতবাবুর বাবা ডাক্তার ছিলেন ও তিনি তার ছেলের চিকিৎসা শুরু করেছিলেন। পরের দিন তালের ক্ষীর ও তালের বড়া পর্ব স্থগিত রয়েছিল। অজিতবাবুর মনে পড়ছে তাই বুঝে তার মনে খুব কষ্ট হয়েছিল ও তিনি ওই তালটিকে জড়িয়ে ধরে সারাদিন শুয়েছিলেন। ছোটবেলার মধুর স্মৃতি সেই মুহূর্তগুলোকে একেবারে জীবন্ত করে তুলল তার মনে। অজিতবাবু তার বিছানায় পিঠে বালিশে হেলান দিয়ে বসলেন। তার বিছানায় হালকা শীতের মিষ্টি রোদ তার চোখে ঘুম নিয়ে আসছে। প্রভা বাড়ির অনেক কাজ সেরে একটি ট্রেতে অজিতবাবুর জন্যে গরম লিকার চা ও একটি সুন্দর বাটিতে কয়েকটি বিস্কুট নিয়ে এসে দেখে বাবার চোখে ঘুম। সে বেশ উতলা হয়ে বলল, বাবা, চা খাবে না? অজিতবাবু আচ্ছন্ন অবস্থায় বললেন, তোর চা এনেছিস? আনছি, তুমি আগে উঠে ভালো করে বিছানায় পা ঝুলিয়ে বসো, আমি টেবিল নিয়ে এসেছি। টিভি চালিয়ে দে। গানের চ্যানেলটা দিই বাবা? হ্যাঁ দে। চা বিস্কুট খেতে খেতে বেশ কিছুক্ষণ গানের অনুষ্ঠান দেখলেন অজিতবাবু। প্রভাও একটি চেয়ারে বসে অল্পক্ষণ ওই অনুষ্ঠান দেখল। তখন সকাল ৭:৩০ বাজে। প্রভার অনেক কাজ, সে তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। অজিতবাবু কিছুক্ষণের মধ্যে আবার একটু শুয়ে পড়লেন। শুয়ে পড়ার আগে টিভিটার রিমোট দিয়ে বন্ধ করলেন। বিছানায় তার গায়ে দেবার গরম চাদরটি কোনো রকমে গায়ে দিয়ে শুয়ে রইলেন। চলাফেরায় বেশ অসুবিধে, ওয়াকার নিয়ে ঘরে হাঁটেন অজিতবাবু। বয়স ও সঙ্গে অসুখ মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। আজ তার জীবনের এই অধ্যায় তাকে তার পুরনো স্মৃতিতে ঘুরে বেড়াতে নিয়ে চলে যায় তাই ক্রমে ক্রমে। অজিতবাবুর মনে পড়ছে ছোটবেলায় গরমের ছুটিতে সে তার দেশের বাড়িতে তার বাবা, মা ও ভাইয়ের সঙ্গে গেছিলেন। তাদের বিশাল আম বাগান। তার বয়স হবে তখন ৮ কি ৯। আজও তার স্মৃতিতে সে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ের একটি গাছে বেশ বড় বড় পাকা আম হাওয়ায় দুলছে। অজিতবাবুর মনে পড়ছে দুপুরবেলায় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন, ওই সময় উনি ও ওনার ভাই বাগানে গিয়ে সেই আম ডালটি ধরার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই আম ডালে পৌঁছতে গেলে আরেকটি আম ডালে ভর করে ওইটিকে ধরতে হবে। অজিতবাবুর মনে পড়ছে সে সাহস করে বেশ কয়েকবারের চেষ্টায় সেই আমটি পাড়তে পেরেছিলেন, কিন্তু আমটি হাতে নিয়ে পুকুর পাড়ের কাদায় পড়ে গেছিলেন। যথেষ্ট উঁচু ডাল ছিল, বেশ ব্যথা পেয়েছিলেন মনে পড়ছে অজিতবাবুর। অল্পক্ষণের মধ্যেই
প্রভা এসে অজিতবাবুকে উঠিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসালো ও সকালের নেবুলাইজেশনের ওষুধ দিতে আরম্ভ করলো। নেবুলাইজেশন চলছে, সেই সময় অজিতবাবুর ফোন বেজে উঠল। কে ফোন করেছে দেখতে ইচ্ছে করছে অজিতবাবুর, কিন্তু চশমা পরতে হবে, আবার নেবুলাইজেশন চলছে, তাই অপেক্ষা করলেন। 15 মিনিটের মধ্যে নেবুলাইজার বন্ধ করতে হবে। ঠিক সময় মতো প্রভা গ্লাসে উষ্ণ গরম জল নিয়ে এসে গেছে। নেবুলাইজার বন্ধ করে মাস্ক খুলে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে দিল প্রভা অজিতবাবুর। তখন প্রায় 9:45 বাজে। চশমাটি তার বিছানায় রাখা থাকে, নিজেই নিয়ে পড়লেন অজিতবাবু ও তার মোবাইল ফোনটা হাতে নিলেন। এত সকালে কে ফোন করলো দেখতে চাইছেন। বেশ কষ্ট করে মিস কলটি দেখলেন তার এক বন্ধু অর্ধেন্দু সরকার। বেশ উৎসাহের সঙ্গেই ফোন করতে যাচ্ছেন, সেই সময় প্রভা ব্রেকফাস্ট নিয়ে এসেছে। বাবা, এখন ফোন করো না, আগে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে, তারপর ওষুধ খেতে হবে। অজিতবাবু ফোনটা বিছানায় পাশে রাখলেন ও জিজ্ঞেস করলেন, আজ কি খাওয়াবি? রোজ যা খাও বাবা, ওটস দিয়ে রুটি আর ছানা। টিভিটা অন করে দে। টিভিতে খবরের চ্যানেল চলছে, তাই দেখছেন অজিতবাবু, আর প্রভা আস্তে আস্তে খাওয়াতে থাকলো। সকালের, দুপুরের ও রাত্রের ওষুধ আলাদা আলাদা ঝুড়িতে থাকে। ব্রেকফাস্টের পর অনেক ওষুধ। লাল ঝুড়িটি টেবিলে নিয়ে এলো প্রভা। ঝুড়িতে একটা কাগজে বড় বড় করে ওষুধের নাম লেখা আছে ও দিনে কবার তাও লেখা আছে। সেই কাগজটি অজিতবাবু তার হাতে নিলেন ও ঝুড়ির থেকে সব ওষুধ বিছানায় রাখলেন। কাগজ থেকে ওষুধ পড়ছেন অজিতবাবু ও সেইটা সব ওষুধ থেকে বেছে প্রভাকে দিচ্ছেন ও প্রভা সেই ওষুধের স্ট্রিপ থেকে ওষুধটি বের করে অজিতবাবুকে খাওয়াচ্ছে। খাওয়ানোর পর সেই ওষুধের স্ট্রিপটি লাল ঝুড়িতে রাখছে প্রভা। এই করে লাল ঝুড়ির সব ওষুধ খেলেন অজিতবাবু। ওষুধ খাওয়ার এই অধ্যায়টি বেশ অনেকক্ষণের ও কষ্টকর অজিতবাবুর জন্যে। তুমি একটু শুয়ে নাও বাবা, আমি চা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। তখন প্রায় বেলা 10টা বাজে। কলিং বেলের শব্দ। কে এলো রে প্রভা? প্রভা বারান্দায় গিয়ে দেখলো কেয়া এসেছে। কেয়া ঘর ঝাড়ু মোছার কাজ করে। বাবা, কেয়া এসেছে, তুমি একটু শুয়ে থাকো, আমি কেয়াকে দরজাটা খুলে দিয়ে আসি, ওর কাজও করতে থাক। হ্যাঁ যা। অল্পক্ষণ পরে অজিতবাবুর মনে পড়ল তার বন্ধু অর্ধেন্দুকে ফোন করতে হবে। বেশ ক্লান্ত লাগছে, তাও তার ফোনটা হাতে নিলেন অজিতবাবু। শুয়ে ভালো দেখতে পান না ফোনে, তাও বেশ কষ্ট করে মিস কল থেকে ফোন করলেন। ফোনের রিং হচ্ছে, তাতেই অজিতবাবুর মুখে বেশ আত্মবিশ্বাসের ছোঁয়া ফুটে উঠেছে। বেশ অনেকগুলো রিং হলো, তারপর ওপার থেকে একজন কাঁপা স্বরে ফোনটা রিসিভ করে বললেন, অজিত, তোর ফোনের অপেক্ষা করছিলাম, চোখে ভালো দেখতে পাই না, তাই রিসিভ করতে এত সময় লাগলো, হাতটাও কাঁপে। তোর গলাটা এত বসা লাগছে কেন আজ অর্ধেন্দু? খুব সর্দি কাশিতে ভুগলাম অনেক দিন। তুই কেমন আছিস? আছে জীবনের এই অধ্যায়, একাকিত্ব স্মৃতিকে সঙ্গে নিয়ে এই ভাঙা নৌকায় ভেসে আছি। দিনগুলো কেমন কেটে গেল রে সত্যি। এর মধ্যে একটা ভালো খবর দিই তোকে, আমার নাতি এইবার ডাক্তারি পড়ার পরীক্ষায় চান্স পেয়েছে। গত 2 বছর পায়নি বলে ওর মনটা ভালো থাকতো না, এইবার খুব দুশ্চিন্তায় ছিলাম, সারাদিন পড়াশোনা নিয়েই থাকতো, অবশেষে সফল হয়েছে, তাই তোকে এই আনন্দের খবরটি জানালাম। খুব আনন্দের খবর, খুব খুশি হলাম, তুই যে আমাকে জানালি। দাদু ভাইয়ের অদম্য চেষ্টা ও তোদের সবার সাপোর্ট এই বাচ্চাটির স্বপ্নকে সার্থক করেছে। আবার ফোন করব তোকে অজিত, কথা বললে মনটা ভালো লাগে। অবশ্যই করবি, আমিও করব। বন্ধুর সঙ্গে কথা বলে অজিতবাবুর মনের জমে থাকা জানলাগুলো খুলে গেল, কিন্তু তার স্মৃতি এসে আবার নিজের জায়গা খুঁজে নিল ঠিক একইভাবে। অজিতবাবুরা 2 ভাই। অজিতবাবু তার ছোট ভাইয়ের থেকে 2 বছরের বড়। দুজনেই তারা খুব মেধাবী। দুজনেই তাদের প্রতি ক্লাসে প্রথম হতেন। অজিতবাবুর স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। অজিতবাবু ক্লাস 4 ও তার ভাই ক্লাস 2 থেকেই হস্টেলে থাকতেন। তাদের বাবা চাকরি সূত্রে কলকাতার বাইরে ছিলেন বহু বছর। অজিতবাবুর মনে পড়ছে কলকাতার মেডিকেল কলেজগুলোতে পরপর তার ইন্টারভিউ ছিল, আর সেই সময় ছিল তার ভীষণ জ্বর।
জ্বরে গা পুড়ে যাচ্ছে, মা বাবার কাছে থাকতেন না, ঠিক করে খাওয়া নেই, দুর্বল শরীর, মাথা ঘুরছিল। মনে পড়ছে তার সেই অবস্থায় তার বন্ধু ক্ষিতীশ তাকে ধরে ধরে ইন্টারভিউ রুমের দরজার সামনে নিয়ে গেছিল। ভিতরে ঢুকে দেখেছিলেন অজিতবাবু কত সিনিয়র ডাক্তার প্রফেসররা বসে আছেন। আজও তার মনে আছে কি প্রশ্ন করেছিলেন তারা ও তিনি তার কি জবাব দিয়েছিলেন। ডাক্তারি পড়ার পরীক্ষায় অজিতবাবু এক চান্সেই উত্তীর্ণ হয়েছিলেন। সে নিজে গিয়ে এই খবরটি দেখে আসতে পারেননি, জ্বরের দুর্বলতায় কাহিল ছিলেন। অজিতবাবুর মনে পড়ছে সে তার হস্টেলের ঘরে শুয়েছিলেন, আর শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলেন কেউ হস্টেলের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে। এই আনন্দের খবরটি তার ভাই ছুটে এসে তাকে দিয়েছিলেন। ডাক্তারিতে চান্স পাওয়ার পরীক্ষায় অজিতবাবুর নামটি ছিল লিস্টে একদম প্রথমে। জীবনের লেখাপড়ার কোনো পরীক্ষায় অজিতবাবু দ্বিতীয় হননি। মনে পড়ছে অজিতবাবুর ডাক্তারির ক্লাস শুরু হলো ও অল্প দিনের মধ্যেই তাকে খুব স্নেহ করতে শুরু করলেন প্রফেসররা। তবে সমস্যা একটা রয়েই গেল, স্কলারশিপ চালু হতে দেরি হচ্ছিল। বাড়িতে সেই সময় তাদের অর্থাভাব ছিল, বেশি দিন এইভাবে চলা গেল না। তার বাবা টাকা পাঠাতে পারছিলেন না। মনে পড়ছে অজিতবাবুর সেই সময় অনেকেই তাকে বুঝিয়েছিলেন সে বাড়ির বড়, তাকে সেই বিষয়ে নিয়েই পড়াশোনা করা উচিত যাতে চাকরি পাওয়া যাবে আগে, ও এই অধ্যায় পরিবারের পাশে থাকতে পারা উচিত তার। অবশেষে অজিতবাবু ডাক্তারি পড়া ছেড়ে দিলেন ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন। তারপর জীবন নিয়ে গেল তাকে তার গতিতে। চাকরি সূত্রে সে দেশের অনেক বড় বড় শহরে ছিলেন ও অফিসার হয়ে বিশাল বাংলোতে থাকার সুযোগ পেয়েছেন। আজও সে কলকাতায় তার বিশাল বাড়িতে আছেন। কিন্তু তার স্বপ্ন আজও মনের কোণে জমে থাকা আবর্জনার মধ্যে থেকে কখনো কখনো উঁকি মেরে জানান দেয় যে সে রয়ে গেছে এই চাপা স্তরে। তবে বাস্তবে এটাই, এত মেধাবী ছাত্র ডাক্তারিতে অবশ্যই তার কৃতিত্বের ছাপ রাখতেন যদি বাস্তব তাকে সাহায্য ও সমর্থন করত। অজিতবাবুর স্বপ্ন পূরণ না হওয়া উনার যতটা ক্ষতি, তার থেকে অনেক বেশি ক্ষতি হলো সময়ের, যে একজন কৃতী, মেধাবী ও সেবাপরায়ণ মনের মানুষকে এই পথে ধরে রাখতে পারল না। বেশ কিছুক্ষণের মধ্যে প্রভা এসে অজিতবাবুকে ডাকছে। বাবা, উঠে পড়ো, তোমার আদা চা এনেছি, খাবে না? অজিতবাবুর নাক ডাকার স্বর ক্রমশ বাড়ছে, আর প্রভাও জোরে জোরে ডেকে চলেছে। হঠাৎ ঘুমের আচ্ছন্ন অবস্থায় অজিতবাবু বললেন, চা এনেছিস? হ্যাঁ বাবা, কতক্ষণ ধরে ডাকছি। উঠে পড়ো, চা ঠান্ডা হয়ে যাবে, এরপর তোমার কত কাজ। হ্যাঁ রে, দেরি হয়ে গেল, কতগুলো নেবুলাইজার বাকি, এক্সারসাইজ করাও হয়নি, স্নান করা বাকি। আগে ডাকবি তো। এই তো সব হয়ে যাবে বাবা। তোর রান্না কমপ্লিট? হ্যাঁ বাবা, শুধু ভাত করা বাকি। অজিতবাবু বিছানায় পা ঝুলিয়ে উঠে বসলেন, আর গরম লিকার চায়ে চুমুক দিয়ে আদার গন্ধে শীতের আমেজকে নিজের মতন করে উপভোগ করতে লাগলেন। শারীরিক কষ্ট, একাকিত্ব, প্রতিবন্ধকতা ও পরনির্ভরশীল জীবনের জড়তাকে সঙ্গে নিয়ে শীতের হাতছানির জড়তার প্রতিটি অঙ্গীকারকে তার জীবন পথে ফেলে আসা স্মৃতির জানলা দিয়ে প্রগাঢ়ভাবে উপভোগ করছেন অজিতবাবু। তার মেধা ও সৃজনশীল চেতনা অস্তিমান সময়কে প্রতিক্ষণ অধিগত করছে তার অন্তরের স্তরে স্তরে। তার দৈনন্দিন কাজ পরপর চলছে, তার ফাঁকে বেশ জোরে প্রভাকে ডাকলেন অজিতবাবু। প্রভা তড়িমড়ি করে এসে বলল, কি হয়েছে বাবা? নলেন গুড়ের মোয়া এনেছিলি, আছে আর? হ্যাঁ আছে। একটা খাবো, নিয়ে আয়। এখন খাবে? যা তো, নিয়ে আয়। ফ্রিজে আছে, মাইক্রো ওভেনে একটু গরম করে নিয়ে আসছি। গরম মোয়া একটি বাটিতে চামচ সহ এনে দিল প্রভা। তাই দেখে অজিতবাবুর মুখে শিশুসুলভ হাসি। সঙ্গে সঙ্গে খেতে শুরু করলেন আর বললেন, তুইও খাবি কিন্তু? আছে তো আরো? হ্যাঁ বাবা, আছে। অজিতবাবু শিশুসুলভ হাসি মুখে প্রভাকে বললেন, ভালো ছোলা গুড় কিনে আনিস তো, কাল সকালে একটা রুটি ছোলা গুড় দিয়ে খাবো। নিয়ে আসবো বাবা, আজকেই তোমার জন্যে ভালো ছোলা গুড়। ধন্যবাদ।